হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেকে আশা করি ভালো আছো। আর আজকে আমরা এসএসসি বাংলা জিকে যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো বা সম্ভাব্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে যে শিফট ওয়াইজ বা নানা রকমভাবে যে অ্যানালাইসিস করছিলাম র্যাপিড রিভিশন করার নিরিখে, তারই পরের ক্লাসে চলে আসলাম। চলো ঝটপট তোমরাও কমেন্টে জানাবে প্রশ্নগুলোর উত্তর কি এবং তার কমপ্লিট অ্যানালিসিস হবে। চলো আজকের ক্লাস শুরু করে দিই, দ্রুত তোমরা কিন্তু জয়েন করে যাও। চলো প্রথম কোশ্চেন কি স্যার, তোমাদের স্ক্রিনে রয়েছে। ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস ডিড মহাত্মা গান্ধী অ্যালং উইথ আদার ইন্ডিয়ানস এস্টাবলিশ দ্য নাটাল কংগ্রেস টু ফাইট আগেনস্ট রেসিয়াল ডিসক্রিমিনেশন? জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবার জন্য মহাত্মা গান্ধী ও অন্যান্য ভারতীয়দের মিলিতভাবে নিচের কোন স্থানে নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী? খুব ইজি কোশ্চেন। নাটাল কোন জায়গাটা হবে? বেসিক কোশ্চেন একদম। সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, ইংল্যান্ড, ফ্রান্স। অ্যান্সার স্যার অবশ্যই ইজি জায়গা, সাউথ আফ্রিকা ইজ দ্য রাইট অ্যান্সার। সাউথ আফ্রিকা ইজ দ্য রাইট অ্যান্সার। খুব প্রথম কোশ্চেনটা ইজি কোশ্চেন ছিল, আশা করি তোমরা জানো। দক্ষিণ আফ্রিকাতে গিয়ে নাটালে জাতি বৈষম্য ইংরেজদের বিরুদ্ধে তিনি লড়াই করছেন, নাটাল কংগ্রেস, এবং সেখান থেকেই আমাদের এই অহিংসা বা যে সত্যান্বেষণ তার সত্যাগ্রহর কনসেপ্ট আসছে। নাটাল ইন্ডিয়ান কংগ্রেস ছিল দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের প্রতি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবার লক্ষ্যে গঠিত হওয়া একটি সংগঠন। 1895 সালে 1895 মহাত্মা গান্ধী ও অন্যান্য ভারতীয়রা নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। গান্ধী ছিলেন সম্মানসূচক সম্পাদক, মানে তিনি অনারারি একজন এইডার ছিলেন সেখানকার, বা সেক্রেটারি ছিলেন সেখানকার। আবদুল্লাহ হাজি আদম জাফেরি, তাকে যাকে বলা হয় দাদা আবদুল্লাহ হিসাবে, তিনি সেখানকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। জিকের জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নাটাল কংগ্রেসে সম্মানিক সম্পাদক ছিলেন গান্ধীজি, মানে সভাপতি কে ছিলেন? দাদা আবদুল্লাহ, বা তার আসল নাম হচ্ছে আবদুল্লাহ হাজি আজম জাভেরি। নাটাল কংগ্রেসের সঙ্গে কিন্তু সম্পর্কিত। নাটাল কংগ্রেস প্রাথমিক পর্যায়ে সকল জাতি, সকল বর্ণ, সকল লিঙ্গ, সকল ধর্মের মানুষের জন্য ইকুয়ালিটি মেনটেন করার নিরিখে একটি নিদর্শন স্থাপন করার জন্য নাটাল কংগ্রেস তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে 1920 সাল থেকে সংগঠনটা SAIC বা দক্ষিণ আফ্রিকান বা সাউথ আফ্রিকান ইন্ডিয়ান কংগ্রেস, সাউথ আফ্রিকান ইন্ডিয়ান কংগ্রেস বা দক্ষিণ আফ্রিকান ভারতীয় কংগ্রেস নামে পরিচিত হয়, নামে একটি সংগঠনের অধীনে কাজ করতে থাকে। তবে 1930 সাল 40 সালের দশকের মধ্যে ডক্টর GM নাইকারের আবির্ভাবের পর NIC আরও উগ্র নেতৃত্বের অভিজ্ঞতা লাভ করেছিল, অর্থাৎ আরেকটু উগ্রবাদে কনভার্ট হয়েছিল। যে মানে যে 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 অহিংসতার দিয়েই শুরু হয়েছে জার্নি, সেটা কিন্তু আস্তে আস্তে উগ্রবাদে কনভার্ট হয়ে যায়। কিন্তু গান্ধীজি যে সময় তৈরি করছেন অন্যান্য ভারতীয়দের সঙ্গে নিয়ে 1895 সালে, সেই সময় নাটাল কংগ্রেসের প্রেসিডেন্টের নাম কি বাবা? মনে রাখতে হবে, আবদুল্লাহ হাজি আদম জাফিরি। এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, এটাকে একটু খেয়াল রেখো। এবং অবশ্যই সেটা দক্ষিণ আফ্রিকা নাটালে করেছিলেন এই জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য। প্রথম কোশ্চেনের ডিটেল অ্যানালিসিস করে দেওয়া হলো। চলো চলে যাই আমরা পরের কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেন স্যার কি? হুইচ টাইপ অফ ওয়েল ম্যানেজ ইন্ডাস্ট্রি ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স? মানে স্বাধীনতার সময় ভারতে কোন ধরনের সুপরিচালিত শিল্প প্রতিষ্ঠিত হয়েছিল? স্বাধীনতার সময় ভারতে সুপরিচালিত শিল্প কোনটা, ওয়েল ম্যানেজড ইন্ডাস্ট্রি কোনটা তৈরি করা হয়েছে স্বাধীনতার সময়? ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যালস, নাকি স্টিল অ্যান্ড ইলেকট্রনিক্স, নাকি স্টিল অ্যান্ড কটনস, নাকি সিমেন্ট অ্যান্ড সুগার ইন্ডাস্ট্রি? স্বাধীনতার সময়তে হুইচ টাইপ অফ ওয়েল ম্যানেজ ইন্ডাস্ট্রি এস্টাবলিশ হচ্ছে ইন্ডিয়াতে? কোনটা স্যার অ্যান্সার হবে? ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যালস, নাকি স্টিল অ্যান্ড ইলেকট্রনিক্স, নাকি স্টিল অ্যান্ড কটন, নাকি সিমেন্ট অ্যান্ড সুগার? স্বাধীনতার সময়, অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীনতা প্রাপ্ত হবে, সেই সময় শিল্প বিপ্লবের ছোঁয়া, রেল আবিষ্কার হওয়া, রেলের প্রথা ব্যবহার করা, সেটা কিন্তু চালু হয়ে গেছে। সুতরাং একটা ফ্যাক্টর কমন, সেটা হচ্ছে স্টিল।
বা স্টিল দুটো জায়গাতেই আছে, অপশন বিতেও আছে, সিতেও আছে। কোনটা স্যার অ্যান্সার হবে? তোমরা যখন ইতিহাস পড়ো, আধুনিক ভারতের ইতিহাস, তখন তোমরা জানো বেশ কিছু জায়গায় আন্দোলন হয়েছিল। আহমেদাবাদ, খেদা, এগুলো স্যার কি জায়গা? কটন ইন্ডাস্ট্রি। সুতরাং স্টিল আর কটনটাই হবে রাইট অ্যান্সার, এটা নিয়ে কোনো দ্বিমত থাকার জায়গা নেই। অর্থাৎ পার্টিকুলার স্টিল এবং কটন হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক? চলো, স্বাধীনতার সময় শিল্পকেন্দ্রে সুতিবস্ত্র এবং পাট শিল্পের প্রাধান্য ছিল। সেই সময় ভারতের বৃহত্তম শিল্প ছিল সুতিবস্ত্র শিল্প, যা দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখত সেই সময়। শিল্পক্ষেত্র পাট শিল্প একটা প্রধান ভূমিকা সেই সময় যদিও নিত, বিশেষ করে ভারতবর্ষের পূর্বাঞ্চল অংশে, এই বাংলাদেশ, আসাম, আমাদের পশ্চিমবাংলা অঞ্চলটা নিয়ে। স্বাধীনতার সময় চিনি শিল্প এবং তেলের মতো শিল্পগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সুতি শিল্প বৃদ্ধি পাচ্ছে। এবং যদিও চিনি শিল্প, তেলের শিল্প, সুতি শিল্প বা পাট শিল্প অতটাও কিন্তু তার আগের যে গুণমানতা বা আগের যে অরা, সেটা মেনে করতে পারেনি। পরবর্তীকালে যেটা ধরে নেয় সেটা হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি এবং কটন ইন্ডাস্ট্রি সেই জায়গাটাকে ক্যাপচার করে নেয় এবং ওয়েল ম্যানেজড হয়ে গেছিল। চলো, এরপর পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে। ইয়াকশাগানা, আর্ট অ্যান্ড কালচার থেকে একটা কোশ্চেন, স্ট্র্যাটেজিকের কোশ্চেন, ফটাফট বলবে বাবা, কমেন্টে জানিয়ে দাও উত্তর। ইয়াকশাগানা ইজ আ ফোক ডান্স অফ হুইচ অফ দ্য ফলোইং স্টেটস? নিচের কোন রাজ্যে একটি লোকনৃত্য হিসাবে যক্ষগান বা ইয়াকশাগানা বিখ্যাত? অপশান এ উড়িষ্যা, নাকি অপশান বি পশ্চিমবঙ্গ, নাকি অপশান সি মধ্যপ্রদেশ, নাকি অপশান ডি কর্ণাটকা? কোনটা স্যার অ্যান্সার হবে? উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ, নাকি কর্ণাটকা? দ্য রাইট অ্যান্সার ইজ কর্ণাটকা। কর্ণাটকা রাইট অ্যান্সার। ইয়াকশাগানা এটা একরকম ভাবে এই কর্ণাটকার ক্লাসিক্যাল ডান্স পর্যায়ের একটা কিন্তু লোকনৃত্য। কিরকম স্যার জেনে নিই। যক্ষগানা বা ইয়াকশাগানা কর্ণাটক রাজ্যের সাথে সম্পর্কিত একটি বিখ্যাত লোকনৃত্য। এটা ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল একটা ডান্স ফরম্যাট, যেখানে নাটক রয়েছে। বিশেষ করে যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে, সেখানে জেলাগুলো কি করে কনভার্ট হচ্ছে, কমিউনিটি লাইফ তৈরি হচ্ছে, বা মালনাদ যাকে বলা হয়, মালনাদ অর্থাৎ হাইল্যান্ড সমভূমি অঞ্চল যাকে বলা হয়, হাইল্যান্ড এবং সমভূমি অঞ্চল কর্ণাটক রিজিয়নে, এইখানে যে কমিউনিটি লাইফে তাদের কালচারাল হেরিটেজ বলতে গেলে ইয়াকশাগানাকে বলা হয়। এটি একটি নৃত্য নাট্য রূপ, নাচও আছে, নাটকও রয়েছে, ড্রামাটিক ফর্ম, যেখানে যে নাটকে পৌরাণিক গল্পকে ব্যবহার করা হয়। অর্থাৎ গান, নাচ, নাটকের একটা মিশ্র উপাদান এই ধরনের নাচ ফর্মে পাওয়া যায়। ইয়াকশাগানা এই নাচ ফর্মেটের যারা শিল্পী, তারা গল্পের বিভিন্ন চরিত্রকে তারা নানা রকমের কালারফুল জামা কাপড় পরেন এবং অবশ্যই মেকআপও করেন। ভারতের ধ্রুপদী নৃত্যের অন্যতম প্রধান রূপ হিসাবে এটা কিন্তু স্বীকৃত। ইয়াকশাগানা নট অনলি ফোক ডান্স, এটা কিন্তু যেহেতু অনেক দিন ধরে চর্চা চলছে, তাই একে ক্লাসিক্যাল ডান্স ফর্ম হিসাবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারত সরকার কর্ণাটক ইয়াকশাগানাকে এই ক্লাসিক্যাল ডান্স ফরম্যাটের মর্যাদা দিয়েছে সাম্প্রতিককালে। ঠিক আছে, তো ইয়াকশাগানা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কর্ণাটক রাজ্যের সাথে সম্পর্কিত। ঠিক, চলো পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে বাবা, ফটাফট অ্যান্সার করো। হুইচ অফ দ্য ফলোইং অপশনস বেস্ট ডেসক্রাইবস দ্য প্রাইমারি কজ অফ দ্য পার ক্যাপিটা ইনকাম ডিক্লাইন? তোমাদের দেখো ইতিহাস কিংবা আর্ট অ্যান্ড কালচার স্ট্র্যাটেজিকে কিংবা পার্টিকুলার ভূগোল বা ইকোনমি, সমস্ত টপিকগুলোই কিন্তু কভার করা হচ্ছে শিফট টু ওয়াইজ। সুতরাং মন দিয়ে ক্লাসগুলোকে করো। নোট জানোই তোমরা, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপে, সেখানে দিয়ে দেওয়া হয়। এনিওয়ে, চলো যেটা বলছিলাম, মাথা পিছু আয় হ্রাসের প্রাথমিক কারণগুলো হিসাবে নিচের কোনটাকে ধরে নেওয়া যেতে পারে? মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, সেটা যদি কমে যায়, তার কারণ কোনটা ধরা যেতে পারে? অপশন এ ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, অর্থাৎ আয় যদি সমানভাবে বন্টন করে দেওয়া হয়, তাহলে কি মাথাপিছু আয় কমবে? অপশন বি বলছে ইনক্রিজ দ্য পপুলেশন গ্রোথ, যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলে কি মাথাপিছু আয় কমে যাবে?
ডিক্লাইন ইন দ্য পপুলেশন গ্রোথ, যদি জনসংখ্যা কমে যায় তাহলে কি মাথাপিছু আয়ের পরিমাণ কমে যাবে, নাকি ডিক্লাইন ইন দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস, যদি জিডিপি সেটা যদি তার হার কমে যায় ওভারঅল তাহলে পড়ে যাবে। কনসেপ্ট লুকিয়ে রয়েছে, যেন দারুণ কিছু মনে রাখতে হবে তা নয়। পার ক্যাপিটা ইনকাম, প্রত্যেক মানুষের মাথাপিছু যা আয় হয় সেটাকে পার ক্যাপিটা ইনকাম। এবার প্রথম যে অপশন দিয়েছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, যা আয় হয় সেই আয়টাকে যদি সবার মধ্যে সমান ভাগ করে দেওয়া যায়, আমি 5 টাকা, তুমি 10 টাকা, সে 20 টাকা, যদি এরকম করে সবার মধ্যে ভাগ করে দেওয়া যায় তাহলে কি প্রত্যেকের পার ক্যাপিটা ইনকাম বাড়বে? প্রশ্ন। পরেরটা ভাবো, ইনক্রিজ ইন দ্য পপুলেশন গ্রোথ, পরে কথা বলছি, আগে প্রথমটা নিয়ে ভাবি। যদি প্রত্যেকের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে দেওয়া যায় ইনকামের, মানে আমি ধরো 5 টাকা ইনকাম করি, তুমি 10 টাকা, আর কেউ 15 টাকা ইনকাম করে, 3 জন ব্যক্তি, কত টাকা হচ্ছে? টোটাল হচ্ছে তোমার 30 টাকা। 3 জন ব্যক্তির মধ্যে যদি 3 দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলে মাথাপিছু আয় কত হবে? গড়ে করে দিলে 10 টাকা। তাহলে আয় তো এখানে পারিবারিক ইনকাম বাড়ছে, এখানে চেয়েছে কি? হ্রাসের প্রাথমিক কারণ কোনটা, কমছে কেন? তাহলে স্যার এই অপশনটা হবে কি? না, হবে না স্যার, এটা অপশন নয়। পরেরটা বলছে ইনক্রিজ ইন দ্য পপুলেশন গ্রোথ, জনসংখ্যা যদি বেড়ে যায়, এই 3 জনের জায়গায় যদি এটা 10 জন হতো বা 5 জন হতো তাহলে তো তোমার 6 টাকা করে হতো, তার মানে পার ক্যাপিটা ইনকাম কি হতো? কমে যেত। মানে স্যার এটা কিন্তু হবে। ডিক্লাইন ইন দ্য পপুলেশন গ্রোথ, যদি কমে যেত, 3 জনের জায়গায় যদি 1 জন করে দিই তাহলে তো 30 টাকা হয়ে যাবে পার ক্যাপিটা ইনকাম। অর্থাৎ জনসংখ্যা যদি কমে যায় তাহলে পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাবে, তাহলে হ্রাসের কারণ এটা স্যার নয়। ডিক্লাইন ইন দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, দেশের সার্বিক আয়কে জিডিপি বলা হচ্ছে একরকম ভাবে, তার যদি দেশের যদি আয় কমে যায় তাহলে স্যার একে হবে না। পার ক্যাপিটা ইনকাম কমতে পারে, নাও কমতে পারে, এখন ডিসাইড করা যাচ্ছে না, কারণ জিডিপির মধ্যে অনেক কিছু ইনক্লুড করা থাকে। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইনক্রিজ ইন দ্য পপুলেশন গ্রোথ, ইনক্রিজ ইন দ্য পপুলেশন গ্রোথ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক, জনসংখ্যার দ্রুত বৃদ্ধি সরাসরি, জনসংখ্যা যদি দুমদারাক্কা বেড়ে যায়, সরাসরি অর্থনীতিতে মাথাপিছু আয়ের উৎসের ওপর প্রভাব ফেলে দেয়। দ্রুত বৃদ্ধির ফলে যে দুর্লভ সম্পদগুলো তার বরাদ্দের সমস্যা দেখা দিতে পারে, যেগুলো এমনি খুব দামি জিনিস সেটা তো মানুষ আরোই কিনতে পারবে না। তাই যদি আয়, মাথাপিছু আয় কমে যায়, মানে ধরো করোনার সময় মানুষের যখন আয় এমনিই কমছে তখন একটু ইম্পর্টেন্ট জিনিস হয়ে যাচ্ছে তোমার ওই N95 মাস্ক, তাই না? সেই মাস্কটা আরও যখন তখন দুর্লভের জায়গায় চলে গেছে, সেটা পাওয়াই যাচ্ছে না, তো আরোই মানুষজন কিনতে পারছে না, তখন ওই নাকে রুমাল টুমাল পেঁচিয়ে চলতো। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগের অভাব নাগরিকদের আয়ের স্তর হ্রাস করে, যার ফলে দেশের মাথাপিছু আয় কম হয়। খুব রেলিভেন্ট পয়েন্ট এই পয়েন্টটা। আজকে যে সময় বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ যাচ্ছে, যেখানে নাটকের পর নাটক হয়ে এই শিক্ষা ব্যবস্থা গোলমাল হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা দারুণ উন্নত, দারুণ গোলমাল হয়ে গেছে, তাই না? কর্মসংস্থান তোমরাই জানো পশ্চিমবাংলার পরীক্ষা কতগুলো হচ্ছে চাকরি বাকরির জন্য, বা আর কি কি ইন্ডাস্ট্রি সেটা তোমরা ভালো করে জানো। সব মিলিয়ে যদি আজকে ইকোনমি জেনারেট না হয়, হেলথ ঠিক না থাকে, এডুকেশন ঠিক না থাকে, তাহলে ভাই তার অভাবে নাগরিকদের আয়ের উৎস এমনি কমবে। তাহলে নাগরিক যদি আয়ের উৎসই কমে যায়, মাথাপিছু আয় কি করে থাকে? অর্থাৎ এডুকেশন, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থান, এটাও পার ক্যাপিটার জন্য কানেক্টিং। ঠিক, চলো পরের পয়েন্ট, পরের কোশ্চেন। হুইচ টেলিভিশন চ্যানেল প্রেজেন্ট দ্য IMMIES অ্যাওয়ার্ডস এভরি ইয়ার উইথ অ্যান এম টু রিওয়ার্ড দ্য বেস্ট ট্যালেন্ট ইন দ্য ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি? ভারতের সঙ্গীত ক্ষেত্রে, সঙ্গীত শিল্পের ক্ষেত্রে সেরা প্রতিভাদেরকে পুরস্কৃত করার জন্য প্রতি বছর IMMIES বা ইমিস পুরস্কার প্রদান করা হয় কোন টিভি চ্যানেলের তরফ থেকে? অপশন এ বিফোর ইউ মিউজিক, অপশন বি MTV মিউজিক, অপশন সি চ্যানেল ভি, অপশন চ্যানেল 5 আর কি, আর অপশন ডি হচ্ছে 9XM। স্যার অ্যান্সার কি হবে? ফটাফট একটু কমেন্টে জানিয়ে দেবে। যারা যারা ক্লাসটি দেখছো তারাও একটু ইন্টারেকশন করো, কিছুই না, নিজের ব্রেনকে একটুখানি হ্যামারিং করার জন্য একটু চেষ্টা করে বলো বাবা কোনটা হবে। ইমিস বা IMMIES পুরস্কারটা মিউজিকের জন্য দেওয়া হয়, এটা তো বলে দেওয়া হলো। কোন চ্যানেল করে দেয়? এটার অ্যান্সার
এমটিভি। প্রতি বছর এমটিভি এই অ্যাওয়ার্ডটাকে দিয়ে থাকে। কি ডিটেলস স্যার টুক করে দেখে নাও। এমটিভি IMMIES, এটা হচ্ছে পুরো নাম। সঙ্গীতের জন্য পুরস্কার প্রদান করা হয়ে থাকে, ঠিক আছে। বেস্ট যারা গায়ক গায়িকা তাদেরকে দেওয়া হয় বা মিউজিশিয়ানদের দেওয়া হয়ে থাকে। IMMIES পুরস্কার হলো এটি সঙ্গীত পুরস্কার। সেরা প্রতিভাবান ব্যক্তিদেরকে তুলে নেওয়া হচ্ছে এর কাজ। এমটিভি ইন্ডিয়া, এমটিভি ইমিজ প্রযোজনা করে থাকে। সঙ্গীত শিল্পী কীর্তি স্বরূপ রেকর্ডিং একাডেমি কর্তৃক সঙ্গীত ক্ষেত্রে গ্র্যামি পুরস্কারও দেওয়া হয়, সেটা তোমরা অনেকটা জানো। 1959-এর 4 মে প্রথমবারের মতো এই গ্র্যামি পুরস্কার দেওয়া হয়েছিল। তার মানে এমটিভি IMS অ্যাওয়ার্ডের মতো করে আরেকটা মিউজিকের জন্য বিখ্যাত অ্যাওয়ার্ডের নাম হচ্ছে গ্র্যামি পুরস্কার, যেটা শুরু করেছিল রেকর্ডিং একাডেমি চালু করেছিল কত সালে? 4 মে 1959-এ। এছাড়া বুকার পুরস্কার যদি তুমি ভাবো তাহলে সেটা কিন্তু লেখক লেখিকার জন্য, অর্থাৎ সাহিত্যের জন্য। অর্থাৎ ব্রিটিশ পুরস্কার একটা, যা প্রতি বছর ইংরেজিতে পূর্ণ দৈর্ঘ্যের যদি উপন্যাস হয় তার জন্য দিয়ে দেওয়া হয়। এবং এই বুকার প্রাইজ 1969-এ চালু করা হয়েছিল। মূলত কমনওয়েলথের জন্য হতো, তো একে বুকার প্রাইজ বলা হতো। ডিটেল তোমাদের অন্য কোনো দিন স্ট্যাটিস্টিকের প্রশ্নে পড়িয়ে দেওয়া যাবে। তো এমটিভি টিভি চ্যানেলটি IMMS, এটা সঙ্গীতের জন্য ব্যবহার করা হয়। আর সঙ্গীতের জন্য সব থেকে বড় একটা পুরস্কার সেটা হচ্ছে তোমার এই গ্র্যামি পুরস্কার। এটাকে মানে কানেক্টিং জিকে হিসাবে মনে রাখতে পারো। চলে আসো পরের কোশ্চেন। দ্য ফার্স্ট ইন্ডিয়ান অলিম্পিক গেমস, ভারতের প্রথম অলিম্পিক খেলা গেম কোন শহরে আয়োজন করা হয়েছিল? ন্যাশনাল গেমস বলা যেতে পারে একরকম। প্রথম ভারতীয় অলিম্পিক গেমস কোন শহরে করা হয়েছিল স্বাধীনতার আগে? স্বাধীনতার আগেই হবে, প্রথম যখন হয়েছে। লাহোর, মাদ্রাস, বোম্বে, এলাহাবাদ। আমি ক্লু দিয়ে দিচ্ছি যেহেতু, আশা করি তোমরা বুঝে গেছো। এটার অ্যান্সার হবে লাহোর। লাহোর স্বাধীনতার আগে করা হয়েছিল। লাহোর ইজ দ্য রাইট অ্যান্সার। লাহোরে আয়োজন করা হয়েছিল। কি স্যার জিনিসটা, ইতিহাসটা কি স্যার জেনে নাও। এই যে ন্যাশনাল গেমস বা জাতীয় খেলা অলিম্পিক, ভারতের বিভিন্ন রাজ্যে খেলোয়াড়দের নিয়ে অংশগ্রহণ করা হয়েছিল এবং মূলত 1920-র দশকে 1920 সালে অ্যান্টওয়ার্প অলিম্পিক অংশগ্রহণ করা হয়েছিল। 1924-এ প্যারিসে অলিম্পিক আয়োজন করা হয়েছিল। 1924 সালে দিল্লিতে ভারতে অলিম্পিক গেমস আয়োজন করা হয়েছিল। কিন্তু যদি দেখা যায় এই খেলাটার একদম বেসিক ইতিহাসটা কি, তাহলে ইন্ডিপেন্ডেন্সের আগে, স্বাধীনতার আগে লাহোরে 1924 সালে, 26 সালে লাহোর, 28 সালে লাহোরে করা হয়। এবারে 30 সালে এলাহাবাদ, মাদ্রাস, নতুন দিল্লি, পরবর্তী 36 সালে আবার লাহোর, কলকাতাতে 38 সালে, 40 সালে বোম্বে, পাতিয়ালাতে 42 সাল, 40 সালে লাহোর, 46 সাল পর্যন্ত লাহোরে হয়েছিল। মানে 1947 আগে পর্যন্ত লাহোরে হয়েছিল। তো লাহোর একটা বড় সড়ো জায়গা ছিল ক্রীড়া ক্ষেত্রের জন্য। লাহোর ক্রীড়া ক্ষেত্রের জন্য একটা বড় সড়ো জায়গা ছিল। ন্যাশনাল গেমস বা অলিম্পিক গুলো ইন্ডিয়ার থেকে পারফর্ম করা হচ্ছে। পরবর্তীকালে লখনৌ, মাদ্রাজ, জব্বলপুর কিংবা নতুন দিল্লি, পাতিয়ালা, কাটক, নিউ দিল্লি সময় ধরে ধরে করে দেওয়া আছে এবং লাস্ট 2023 সালে মেঘালয়তে আয়োজন করা হয়েছে এই ন্যাশনাল। অর্থাৎ স্যার তোমাদের পুরোপুরি নোটটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, জাস্ট নোট পড়বে, একটু রিভিশন দিয়ে দেবে। চলো পরেরটা। পুষ্যভূতি ডাইনেস্টি আফটার দ্য প্রভাকর বর্ধনা strengthened its position in the regions of Punjab and Haryana after defeating which of the following dynasties? বেসিক জিনিস, প্রভাকর বর্ধন এরপর পুষ্যভূতি রাজবংশ নিম্নলিখিত কোন রাজবংশকে পরাজিত করে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে, যাকে আমরা বলি কুরু অঞ্চল, সেই অঞ্চলে নিজেদেরকে শক্তিশালী করে তুলেছিল? কাকে হারিয়েছিল? ভারতবর্ষে যদি দেখা যায় এই প্রভাকর বর্ধন, পর রাজ্যবর্ধন, তারপর হর্ষবর্ধন, এরা উপর দিকে যে জায়গাটা অর্থাৎ হরিয়ানা পাঞ্জাব রিজিয়ান, যাকে আগে বলা হতো অ্যাকচুয়ালি থানেশ্বর, থানেশ্বর বলা হতো, থানেশ্বরে বসতি রাজবংশ। এই থানেশ্বরে যে নিজেরা শক্তিশালী হয়ে উঠছে, তাদেরকে হারিয়ে তারা এই পাওয়ারটা পাচ্ছে। তাদেরকে হারিয়েছিল মৌখারিস নাকি হুন নাকি চালুক্য নাকি মৈত্রাকাশ? মৈত্রাকাশ চালুক্য এরা হতে পারে না, এরা সাউথ ইন্ডিয়ার লোকজন।
তাহলে স্যার অ্যান্সার কি হবে? হুন। হুন ইজ দ্য রাইট অ্যান্সার। হুন ইজ দ্য রাইট অ্যান্সার। হুনদের হারিয়ে দিয়ে, তাদের ক্ষমতা সরিয়ে দিয়ে তারা এই পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে অর্থাৎ থানেশ্বরকে কেন্দ্র করে এই পুষ্যবতী রাজবংশ তারা ক্ষমতাপ্রাপ্ত হচ্ছে বা আরো বেশি করে এম্পাওয়ার হচ্ছে। প্রভাকর বর্ধনের সিংহাসনে আরোহণের মাধ্যমে পুষ্যবতী রাজবংশের খ্যাতি লাভ আসছে। প্রভাকর বর্ধন হুনদের পরাজিত করতে এবং পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে তার অবস্থান সুচির করতে সক্ষম হয়েছিলেন। পুষ্যবতী ছিলেন বর্ধন রাজবংশের প্রতিষ্ঠাতা। পুষ্যবতী ছিলেন বর্ধন রাজবংশের প্রতিষ্ঠাতা। তার কিংবদন্তি গ্রন্থ হর্ষচরিত, মানে আমরা যেটা বলি হর্ষবর্ধন, হর্ষচরিতে পার্টিকুলার বাণভট্ট বর্ধন রাজবংশের উৎপত্তির সঙ্গে বর্ণনা করেছেন। তো বাণভট্ট হর্ষবর্ধনের সহকবি, তার লেখা হর্ষচরিতে এই বংশের ইতিহাস জানতে পারি আমরা। প্রভাকর বর্ধন ছিলেন বর্ধন রাজবংশের প্রথম উল্লেখযোগ্য শাসক, অর্থাৎ তার সময় থেকে কিন্তু শক্তিশালী আরো হয়ে উঠছে এই বংশটা। কিন্তু তিনি বর্ধন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন না। এই হর্ষচরিতে জানতে পারছি প্রভাকর বর্ধন কিন্তু ফাউন্ডার ছিলেন পুষ্যবতী বর্ধন রাজবংশের প্রধান ছিলেন বা প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন। হর্ষবর্ধন ছিলেন বর্ধন রাজবংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক। টেস্ট ছিল হচ্ছে হর্ষবর্ধন, এবং তিনি চেয়ারে আসছেন 606 সালে, এবং সেই সময়কে বলা হয় হর্ষাব্দ শুরু হয়। সময়তে এখন কি শুরু হয়ে যায়? হর্ষাব্দ শুরু হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, এবং হিউয়েন সাং এনার সময়তে এসেছিল, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, পরীক্ষায় ঘুরে বেরিয়ে আসে, খেয়াল রেখো। হর্ষবর্ধনের গল্প। চলে আসো পরের কোশ্চেন। ইউপিএসসি is the constitutional body to conduct examination for appointments to the services of the union and services of the states respectively under by which article? Under which article? ইউপিএসসি আমরা জানি পাবলিক সার্ভিস কমিশন কেন্দ্রীয়, তারা অল ইন্ডিয়া সার্ভিস কিংবা ন্যাশনাল লেভেল সার্ভিস কিংবা স্টেট লেভেল সার্ভিসগুলোকে তারা করে থাকে। ইউপিএসসি নানা রকম পরীক্ষা হয়ে থাকে। সেই পরীক্ষাটা যে তিনি নেয় রিক্রুটমেন্টের জন্য নিয়ামক সংস্থা হিসাবে, সাংবিধানিক একটা সংস্থা, কত নম্বর আর্টিকেল অনুযায়ী তারা এই নিয়োগ প্রক্রিয়া সমাধান করে থাকে? অপশান এ 1920, নাকি অপশান বি 1924, নাকি 1928, নাকি অপশান ডি 1932? কি হবে স্যার অ্যান্সার? ইউপিএসসির কাজকর্ম, ইউপিএসসি থাকতে হবে দেশে একটি, কত নম্বর আর্টিকেলে রয়েছে? 20, 24, 28, 32। কি হবে স্যার অ্যান্সার? এটা স্যার অ্যান্সার 320। 320 ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেল মূলত 315 নম্বর যদি আর্টিকেল তোমরা দেখো, সেখানে ইউনিয়নের জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন থাকবে এবং প্রতিটি রাজ্যের জন্য পৃথক পৃথক স্টেট পাবলিক কমিশন থাকবে বা জয়েন্ট কমিশন থাকবে বলে উল্লেখ করে দেওয়া আছে। 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন থাকতে পারে, জয়েন্ট কমিশন থাকতে পারে, যাকে বলা হয় জেপিএসসি, জয়েন্ট কমিশন থাকতে পারে, এবং সেই মর্মে প্রস্তাব গৃহীত হয় এবং আইনসভা দ্বারা তারা ওই পার্টিকুলার নিয়োগ করে থাকে, মানে পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়ে থাকে। তো এই যে পার্টিকুলার ইউপিএসসি তৈরি হবে বা পাবলিক সার্ভিস কমিশন তৈরি হবে, তার জন্য স্পেসিফিক কতগুলো আর্টিকেল রয়েছে। 316 নম্বর ধারাতে লেখা রয়েছে যে এই পাবলিক সার্ভিস কমিশনদের নিয়োগ কি করে হবে বা তাদের পদের মেয়াদ কতদিন থাকবে। 17 নম্বর আর্টিকেলে লেখা আছে স্যার পাবলিক সার্ভিস কমিশনের সদস্যকে কিভাবে সরানো যাবে বা তাকে কি করে আটকানো যাবে। 318 নম্বর আর্টিকেল স্যার দেওয়া আছে এই কমিশনের সদস্য এবং কর্মীদের চাকরির শর্ত বলে কি থাকতে হবে। ঠিক আছে, 319 নম্বর আর্টিকেল স্যার দেওয়া আছে কমিশনের সদস্যদের সদস্য পদ ত্যাগ করার পর তাদের পদ ধারণের ওপর নিষেধাজ্ঞা, মানে তিনি যদি পিএসসি ইউপিএসসি এই ধরনের কমিশনের মানে মেম্বার থেকে থাকেন, তাই পরবর্তী ক্ষেত্রে তারা কোন কোন জায়গায় মেম্বারশিপ পেতে পারেন বা পেতে পারেন না। 320 নম্বর আর্টিকেল রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী, অর্থাৎ ইউপিএসসি কিভাবে পরীক্ষা নিয়োগ করছে তার যে কার্য পদ্ধতি বা পরীক্ষা নিয়ামক সংস্থায় কাজ করছে সেটা দেওয়া আছে কোথায়? 320 নম্বর। তাহলে কোশ্চেনটা কি ছিল স্যার? তাকিয়ে দেখো যে ইউপিএসসি কত নম্বর আর্টিকেল অনুযায়ী তারা নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে, কন্ডাক্ট করে, এটা দেওয়া ছিল। তাহলে ইউপিএসসি কত নম্বর আর্টিকেল বলেনি, কিন্তু বলেছে কন্ডাক্ট করে কত নম্বর আর্টিকেল দ্বারা। তাই স্যার অ্যান্সার হয়ে গেল 320 হচ্ছে অ্যান্সার। 321
পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী সম্প্রসারণের ক্ষমতা আছে, তারা এক্সটেন্ড করতে পারে কার্যাবলী। 22 পাবলিক সার্ভিস কমিশনের খরচা দেওয়া আছে। 23 পাবলিক সার্ভিস কমিশনের প্রতিবেদন বা ওই যে যাকে বলা হয় রিপোর্ট, বা তারা যে অ্যানাউন্সমেন্ট করছে পরীক্ষা নেবে বা নেবে না, হোয়াট এভার, যে কোনো রকম যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আর্টিকেল আছে 323 নম্বর। এইগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরেই আর্টিকেল 324 কিন্তু একটা ভাইটাল জিনিস রয়েছে। কমেন্টটা বলো দেখি বাবা, আর্টিকেল 324 কি জিনিস রয়েছে? খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে একটা। চলে আসো। পণ্ডিত রামনারায়ণ was associated with which of the following musical instrument? পণ্ডিত রামনারায়ণ নিচের কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? মোটামুটি যারা ছোটে দেখতে পাচ্ছ, ইনি রামনারায়ণজি, তার হাতে যে বাদ্যযন্ত্র আছে সেটা কোনটা বলো দেখি। অ্যান্সার কি হবে? সরোদ, নাকি রুদ্রবীণা, নাকি সারেঙ্গি, নাকি মোহন বীণা হবে অ্যান্সার? কি হবে স্যার অ্যান্সার? অ্যান্সার হবে অপশান সি, সারেঙ্গি। রামনারায়ণ, পণ্ডিত রামনারায়ণজি সারেঙ্গির জন্য বিখ্যাত। জেনে নেওয়া যাক বিখ্যাত কিছু মিউজিশিয়ান তাদের নাম পরীক্ষা হলে কিন্তু বারবার ঘুরি ফিরিয়ে আসে, স্ট্যাটিক লেভেলে মনে রাখতে হবে। যেমন বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ব্যক্তি হচ্ছেন হরিপ্রসাদ চৌরাসিয়া। একই রকম ভাবে সন্তুরের জন্য বিখ্যাত ব্যক্তি হচ্ছেন পণ্ডিত শিব কুমার শর্মা। তবলার জন্য বিখ্যাত ওস্তাদ জাকির হোসেন, সাম্প্রতিককালে মারা গেলেন, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এছাড়া সারদের জন্য আমজাদ আলী খান, পরীক্ষায় বারবার করে কোশ্চেন আসে। সানাইয়ের জন্য খুব বিখ্যাত বিসমিল্লা খান ওস্তাদ। সিতারের জন্য পণ্ডিত রবিশঙ্কর, সারেঙ্গির জন্য পণ্ডিত রামনারায়ণ, রুদ্রবীণার জন্য ওস্তাদ আসাদ আলী খান, মৃদঙ্গমের জন্য বিখ্যাত রামনাথ ভি রাঘবন বা মৃদঙ্গম যাকে বলা হয়। এছাড়া ঘাতামের জন্য বিখ্যাত টি.এইচ. বিনাক্রাম। এই নামগুলোকে একটুখানি ভালো করে মুখস্থ রেখো, স্ট্যাটিক লেভেলে কিন্তু কোশ্চেন প্রায়শই রিপিটেডলি কিন্তু আসে, এগুলো একটু বাবা মনে রাখতে হবে। পরের কোশ্চেন চলে আসি, ফটাফট বলবে। দ্য ট্রাইপার্টিরি স্ট্রাগল হ্যাপেন্ড অ্যামং দ্য পালাস, প্রতিহার অ্যান্ড ড্যাশ। পাল, প্রতিহার এবং কাদের মধ্যে ত্রিপাক্ষীয় সংগ্রাম বা লড়াই চলেছিল? ত্রিপাক্ষিক যুদ্ধ ভারতবর্ষে পরবর্তী যুগে, প্রাচীন যুগ যখন ষোড়শ মহাজনপদের গল্প হয়ে যায়, মগধের উত্থান হয়ে যায়, মগধের পরবর্তীকালে বলতে পারো প্রাক মধ্যযুগের সময়, যখন পাল, সেন এইসব গল্প চলছে, সে সময় পাল, প্রতিহার এবং কাদের মধ্যে 3 ডাইমেনশনাল লড়াই চলেছিল ক্ষমতাকে কেন্দ্র করে, কনৌজকে কেন্দ্র করে রাদার। কি হবে স্যার অ্যান্সার? কান্ডেলা হবে, নাকি মৌখারি হবে, নাকি রাষ্ট্রকূট হবে, নাকি চালুক্য হবে? স্যার অ্যান্সার কি? পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট হচ্ছে অ্যান্সার। পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এই যে পালরা ছিল অঙ্গ বঙ্গ এই রিজিয়ান দিয়ে, প্রতিহাররা ছিল গুজরাটের এই অঞ্চল দিয়ে, গুজ্জর প্রতিহার বলা হয়, ঠিক আছে। রাষ্ট্রকূটরা পার্টিকুলার তোমার ছিল সাউথ ইন্ডিয়ার এই মহারাষ্ট্র বেল্ট রাষ্ট্রকূট। চান্ডেলরা যদিও পরবর্তীকালে তোমার থাকে আজ বরাবর জায়গা বিন্ধ্যাঞ্চলের। মূলত ত্রিপার্টি স্ট্রাইগল পাল আর রাষ্ট্রকূটদের মধ্যে জায়গাটা নিয়ে কনৌজকে কেন্দ্র করে এই ঝামেলা শুরু। ডিটেলটা স্যার কি? 8ম থেকে 10ম শতাব্দী পর্যন্ত উত্তর ভারতে যে ত্রিপাক্ষিক সংগ্রাম হয়েছিল, সেখানে দক্ষিণের রাষ্ট্রকূট ছিল একমাত্র, বাংলার পালেরা ছিল এবং মালব অঞ্চলের গুর্জর প্রতিহাররা ছিল। পালরা পূর্ব ভারত শাসন করত, প্রতিহাররা পশ্চিম ভারতে রাজত্ব করত, রাষ্ট্রকূটরা দক্ষিণ ভারতে রাজত্ব করত এবং তাদের প্রত্যেকটি টার্গেট ছিল মাঝখানের জায়গা কনৌজের ওপর নিয়ন্ত্রণ। এখানে পালদের পক্ষ থেকে কে এগিয়ে আসেন? ধর্মপাল। প্রতিহারদের থেকে কে এগিয়ে আসেন? বৎসরাজ। এবং দুজনেই দুজনের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, লড়াই করছে। পরবর্তীকালে বিজয়ী হয়ে আবির্ভূত হচ্ছেন কে? রাষ্ট্রকূট রাজা ধ্রুব ফার্স্ট। তার কাছ থেকে পরাজিত হচ্ছেন কে? ধর্মপাল। রাষ্ট্রকূট রাজার দক্ষিণে তার রাজ্যে ফিরে আসার মুহূর্তে
পাল রাজা ধর্মপালকে পরিস্থিতির সুযোগ নিয়ে কনৌজ দখল করে নেন। অর্থাৎ পরবর্তীকালে যখন প্রথম ধ্রুব জিতে ফিরে আসছেন, পরবর্তীকালে যেই সাউথ ইন্ডিয়া চলে যাচ্ছে আবার রাষ্ট্রকূট রাজা, তখন আবার ধর্মপাল কিন্তু ক্যাপচার করে নিচ্ছে কনৌজকে। কনৌজের ওপর তার যদিও কিন্তু নিয়ন্ত্রণ পার্মানেন্টলি থাকছে না। কনৌজ গঙ্গা বাণিজ্য পথে অবস্থিত ছিল, অর্থাৎ যেহেতু মানে ওয়াটার ওয়েতে ট্রেডের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে ট্যাক্স, টাকা পয়সা, তার জন্য তো মারপিট হবে কোনো একটা এলাকা নিয়ে। রেশম ও পথের সাথে সংযুক্ত ছিল। পৃথিবীর যে কোনো রকম রাজনীতি, পৃথিবীর যে কোনো যুদ্ধের পেছনে মনে রাখবে টাকার গল্প রয়েছে। এটা আজকেও তাকিয়ে দেখো, এই যে আফগানিস্তান নিয়ে সমস্যা হয় কিংবা ইরান, ইসরায়েল, এর পিছনে কারা উস্কানি দিচ্ছে, কেন উস্কানি দিচ্ছে, কিসের সমস্যা, আল্লাহই বুঝতে পারবে। বৃহৎ বৃহৎ শক্তিগুলো যারা রয়েছে তারা অস্ত্রশস্ত্র বিকৃত চক্রের নাম করে সমস্যা কিন্তু ডিরেক্টলি ইনডাইরেক্টলি লাগেই রয়েছে। কনৌজের জন্য এই ত্রিপাক্ষীয় সংগ্রাম প্রায় 200 বছর ধরে অব্যাহত ছিল এবং এর ফলাফল অবশেষে গুজ্জর প্রতিহাররা দ্বিতীয় নাগভট্টের পক্ষে শেষ হয়, যিনি কনৌজকে গুজ্জর প্রতিহারের রাজ্যের রাজধানী করেছিলেন। পরবর্তীকালে আবার গুজরাট প্রতিহাররা সেটা ক্যাপচার করছে। প্রথম দিকে ছিল পাল আর রাষ্ট্রকূটদের মধ্যে, পরে সেখানে গিয়ে প্রতিহাররা নিজেদের জায়গা করতে পারছে এবং বেশ কয়েক বছর, 300 বছর ধরে সেখানে তারা শাসন করছে। অর্থাৎ যদি ম্যাপ ওরিয়েন্ট করে মনে রাখার চেষ্টা করো, প্রথমে পাল আর রাষ্ট্রকূটদের দ্বন্দ্ব চলেছিল এই কনৌজকে কেন্দ্র করে, কারণ রাষ্ট্রকূটরা এগিয়ে আসছে, পালরা অ্যাটাক করছে, করে দ্বন্দ্ব করেও কনৌজটাকে চলছে। মাঝখান থেকে পরে এগিয়ে আসছে প্রতিহাররা, পরে তারা এখানে এস্টাবলিশ করেছে প্রায় 300 বছরের জন্য। ঠিক আছে, মানে আজকের দিন শুধু আজকে আসেনি, অনেকদিন আগে এসে গেছে। গুরু ঘাসিদাস led which of the following movement to improve the social conditions of leather workers in British India? গুরু ঘাসিদাস ব্রিটিশ ভারতে চামড়া শ্রমিকদের সামাজিক উন্নতির জন্য তিনি যে আন্দোলন করেছিলেন, এই আন্দোলনটার নাম কি? গুরু ঘাসিদাসের নাম শুনলে তোমরা একটা ন্যাশনাল পার্কের নাম মনে আসা উচিত, ছত্তিশগড়। ছত্তিশগড়ে গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক রয়েছে। ক্লু দিলাম, চামড়া আন্দোলন, চামড়া শ্রমিকদের জন্য কোন আন্দোলন হয়েছিল স্যার? অরাভিপুরাম মুভমেন্ট, নাকি সত্য সাধক সমাজ, নাকি নিরাঙ্কিরি মুভমেন্ট, নাকি পথনামী মুভমেন্ট? কোনটা হবে স্যার অ্যান্সার? অ্যান্সার পথনামী মুভমেন্ট। পথনামী মুভমেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। পথনামী মুভমেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। কার সাথে সম্পর্কিত? গুরু ঘাসিদাসের সম্পর্কিত। কি স্যার, গল্পটা কি, কেন? চামড়া শ্রমিকদের সামাজিক মর্যাদা উন্নত করার জন্য ঘাসিদাস মধ্য ভারতে সতনামী আন্দোলন। সর্বাধিক গুরুত্বপূর্ণ সতনামী দলটি 1820 সালে মধ্য ভারতের ছত্তিশগড়, যেটা বর্তমানে রয়েছে, সেখানে তৈরি করেছিলেন কে? গুরু ঘাসিদাস। তিনি আসলে একজন কৃষি এবং চামার বর্ণের বা কাস্টের লোক ছিলেন, মানে যাকে বলা হয় পেছন সারির লোকজন। তার সতনাম পন্থ অর্থাৎ সত্য নামের পথ, ছত্তিশগড়ি যারা চর্মশিল্পের সঙ্গে জড়িত, যারা লোকজন, চামার যাকে বলা হয়, চামার মানে ওই চামার নয়, যারা চর্মশিল্পের সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে তাদের বিপুল সংখ্যকের জন্য ধর্মীয় ও সামাজিক পরিচয় প্রদান করেছিল সতনাম পন্থ। হিন্দু দেবদেবীর মূর্তি আবর্জনার স্তূপে ফেলে দেওয়ার জন্য ঘাসিদাসকে স্মরণ করা হয়, মানে মূর্তি পুজো তিনি বাদ দিয়ে দিচ্ছেন যাতে পিছিয়ে পড়া মানুষরা এগোতে পারে, কারণ সমাজ ব্যবস্থা তখন ছিল কি, পিছিয়ে পড়া লোকজনকে মান্যতা দিতই না। তো মূর্তি পুজো বাদ দিয়ে সমাজে সবাই সমান হব, তার জন্য তিনি চেষ্টা করতেন। তার নীতি বা তার খাদ্যাভ্যাস, তার আত্মসংযমতা বা তার সামাজিক সাম্যের যে নীতি বা দৃষ্টিভঙ্গি, তার যে এথিক্স, তার জন্য কিন্তু তিনি এদের মধ্যে পপুলার ছিলেন বা সতনামী মুভমেন্ট ব্যাপকভাবে 1820 সালের সময় ব্যাপক করে তার দলটা, তার কাজকর্মটা আলোড়ন ফেলেছিল সেই সময় সমাজ ব্যবস্থায়। অর্থাৎ ইকুয়ালিটির জন্য তিনি লড়াই করেছিলেন গুরু ঘাসিদাস। চলো পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশনস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ওয়েব ভার্সন ই গোপালা অ্যাপ্লিকেশন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন আগের বারের শিফটেই এসেছিল।
নিম্নলিখিত কোন সংস্থাটি ওয়েব সংস্করণ ই গোপালা অ্যাপ্লিকেশন উন্নয়নের সাথে জড়িত? অপশন এ ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, শর্টে বলা হয় এনডিডিবি। তোমরা জানো অ্যাব্রিভিয়েশন পরীক্ষায় কোশ্চেন লাগে, একটু খেয়াল রাখবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, বা বলা হয় ICAR, পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে, কাজে লাগবে। বা ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, বা বলা হয় NDRI, নাকি ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্ট, বা NIAEM? কোনটা হবে স্যার? ই গোপালা অ্যাপ্লিকেশন, এই ওয়েব ভার্সানটা কোন সংস্থা ডেভেলপ করেছে? অ্যান্সার কি হবে স্যার? অ্যান্সার অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ NDRI, ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, NDRI ইজ দ্য রাইট অ্যান্সার। কিরকম ব্যাপার স্যার? জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড বা NDDB কর্তৃক ও ও ও ও আমি আবার একটু ভুল করেছি, এটার অ্যান্সার NDRI হবে না, ভুল করেছি। এটার অ্যান্সার ন্যাশনাল ডেয়ারি রিসার্চ বোর্ড হবে, ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট হবে না, এটা ভুল করা হয়েছে বাবা, এটা ভুল হয়ে গেছে। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড ইজ দ্য রাইট অ্যান্সার। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড NDDB কর্তৃক ই গোপালা অ্যাপ্লিকেশন ওয়েব সংস্করণটি দুগ্ধশিশুদের সহায়তার জন্য 29শে আগস্ট 2021 সালে চালু করা হয়েছিল। কৃষকদের গবাদি পশু পালন করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত তার গাইডলাইন দেওয়া হবে। তার মাধ্যমে সকল ধরনের রোগমুক্ত যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো কি করে তারা বেচবে বা কিনবে, পশুদের জন্য পুষ্টি, নিউট্রিশন কিংবা আয়ুর্বেদিক কি কি ওষুধপত্র কেনা যায়, এইগুলো তো তাদের গাইডলাইন দেওয়া হবে। এছাড়া কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধমন্ত্রী পুরুষোত্তম রূপালা NDDBর চেয়ারম্যান মিনেশ রায়ের উপস্থিতিতে এই পার্টিকুলার যে ওয়েব পোর্টালটা তা চালু করেছিল। ঠিক আছে, মাথার মধ্যে রাখতে হবে স্যার এটার অ্যান্সার কি? ই গোপালা হচ্ছে NDDB, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। ঠিক, চলো পরেরটা চলে যাই। At which Olympic Games did Abhinav Bindra win gold medal? খুব স্ট্যাটিক কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। এথেন্স 2004, নাকি রিও 2016, নাকি বেইজিং 2008, নাকি লন্ডন 2012? অভিনব বিন্দ্রা শুটিং এর জন্য বিখ্যাত, ডাইরেক্ট ফ্ল্যাট কোশ্চেন, তোমরা অনেকেই পারবে, বলো কি আনসার হবে? বেইজিং 2008, বেইজিং 2008 হচ্ছে রাইট অ্যান্সার, স্বর্ণপদক ভারতের। 2008 সালে বেইজিং অলিম্পিকে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলস ইভেন্টে অভিনব বিন্দ্রা ভারতের প্রথম ব্যক্তি যিনি ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। অভিনব বিন্দ্রা 10 মিটার এয়ার রাইফেলসের জন্য বিখ্যাত, এই গোলটা তিনি পাচ্ছেন। তিনিই প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগত স্তরে অলিম্পিকে স্বর্ণপদক নিয়ে আসছেন। তিনি ফাইনাল রাউন্ডে ফিনল্যান্ডের হেনরি হ্যাকিনেনকে পরাজিত করেছিলেন। ঠিক আছে, এছাড়াও তিনি কমনওয়েলথ বা অন্যান্য গেমসের জন্য আরও অনেক অ্যাওয়ার্ড নিয়ে আসেন। ভারতে 1928 সালে যদিও হকিতে অলিম্পিকে প্রথম স্বর্ণপদ জিতেছিল, তার মানে তিনি ব্যক্তিগত স্তরে প্রথম ব্যক্তি, কিন্তু ভারত তারও আগে 1928 সালেই অলিম্পিকে গোল্ড পেয়ে গেছিল, কিন্তু ব্যক্তিগত স্তরে যিনি পাচ্ছেন সেটা হচ্ছে অভিনব বিন্দ্রা, স্বর্ণ পাচ্ছেন 2008 সালের বেইজিং অলিম্পিকে। বিন্দ্রার পরে ক্রীড়া উন্নয়নের জন্য অভিনব বিন্দ্রা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, মানে তিনি একটা ফাউন্ডেশন করেন খেলাখেলির জন্য, যেটা হচ্ছে বিন্দ্রা ফাউন্ডেশন। ঠিক আছে, এবং তার একটা লেখা ইম্পর্টেন্ট আত্মজীবনী আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি স্যার? শর্ট অ্যাট হিস্ট্রি। শর্ট অ্যাট হিস্ট্রি কার আত্মজীবনী? অভিনব বিন্দ্রার আত্মজীবনী, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খেয়াল রেখে দিই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সুবর্ণশিরি বা সুবর্ণশিরি বাকে বলি, জিয়া ভরলি, ধানসিঁড়ি বা পুঁথিমারি, এগুলো কোন নদীর গুরুত্বপূর্ণ উপনদী? অপশান এ গোদাবরী, নাকি অপশান বি মহানদী, নাকি অপশান সি ব্রহ্মপুত্র, নাকি অপশান ডি ভাগীরথী? কি হবে স্যার অ্যান্সার?
যারা যারা আমার আগের ক্লাসগুলো করেছো তারা জানোই যে ব্রহ্মপুত্র নদী তার যদি এই দিক থেকে এই দিকে জার্নি করে অরুণাচল প্রদেশ এবং আসাম অঞ্চল, তাহলে স্যার প্রথম যে নদীটা আসছে ব্রহ্মপুত্র নদীর নিরিখে রাইট হ্যান্ড সাইডে, সেটা হচ্ছে সুবর্ণশিরি, প্রথম নদীটা। তারপর এইরকম ভাবে আসে কামনেং, তারপরে স্যার আসে মানস নদী, তারপরে তোমার পশ্চিমবঙ্গ আসামে ডিভাইড করে সংকোষ নদী, তারপরে স্যার আসে রাইডাক, তারপরে স্যার আসে তোমার হচ্ছে গিয়ে কধর জয়ন্তী রিভার, তারপরে স্যার আসে কালজানি নদী, তারপরে আসে স্যার তোরসা নদী, তারপরে স্যার আসে জলঢাকা নদী, তারপর তোমার স্যার আসে কে তিস্তা নদী, তারপরে এদিকে স্যার পদ্মা নদী, রাইট সাইডের নদী। ঠিক আছে, তো আবার এই তুমি যদি এদিকে আসো তাহলে তুমি দিহং, দিবং, এই তোমার লোহিত, ধানসিঁড়ি, বেলসিঁড়ি, ৫-৯, ধানসিঁড়ি, জিয়াভরলি তো ওপর দিক থেকে আসছে, এরকম ভাবে সুবং, প্রবং, এই যে নামগুলো তোমরা পাচ্ছ সবই ব্রহ্মপুত্র নদীর উপনদী। এগুলো ব্রহ্মপুত্র নদীর হচ্ছে এটা রাইট আনসার। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর হচ্ছে রাইট আনসার। তিব্বতের হিমালয় হ্রদ, মানস হিমালয়ের যে হ্রদ আছে মানস সরোবর, তার থেকে উৎপত্তি পাচ্ছে। তিনখানা জায়গা দিয়ে গেছে, মানে তিব্বত চায়না রিজিয়ান, ভারত বাংলাদেশ তিনখানা দিয়ে গেছে। ইয়ারলাং সাংপো নামে সেখানে পরিচিত ছিল। এগুলো তোমার বেসিক জিনিস জানো, নোটটা দিয়ে দিচ্ছি ভাই, রিডিং পড়ুন। এই যে জার্নি, এটা তোমাদের আঁকলাম, এটা তোমার হচ্ছে ম্যাপের জার্নি। ঠিক, চলো। অ্যান্ড আজকের জন্য লাস্ট কোশ্চেন, ফটাফট অ্যান্সার করবে। দ্য ন্যাশনাল ইউথ পলিসি 2014 ডিফাইন্স ইউথ অ্যাজ পপুলেশন বিটুইন দ্য এজ অফ ড্যাশ অ্যান্ড। 2014 সালে ন্যাশনাল ইউথ পলিসি যা করা হয়েছিল, সেই নীতি অনুসারে আমরা যে যুবক বলে, কোন বয়স থেকে কোন বয়সের লোকজনকে যুবক বলে চিহ্নিত করব, ইয়াং বলে বা ইউথ বলে কাকে চিহ্নিত করা হবে, কোন বয়সের মধ্যেকার ব্যক্তিগুলোকে আমরা ইউথ বলে হিসাব করব। অপশান এ 20 থেকে 29, নাকি অপশান বি 15 থেকে 25, নাকি অপশান সি 15 থেকে 29, নাকি অপশান ডি 10 থেকে 19। কাদেরকে আমরা যুবক বলবো? কে বলবে? ন্যাশনাল ইউথ পলিসি 2014 সাল অনুযায়ী কাদেরকে যুবক বলে ধরে নেওয়া হচ্ছে? স্যার এটার অ্যান্সার হবে 25 থেকে 29 বছর। অপশন সি দ্য রাইট অ্যান্সার। 25 থেকে 29 বছর, 15 থেকে, 25 নয় বাবা, 15 থেকে 29 বছর হচ্ছে রাইট অ্যান্সার অ্যাকর্ডিং টু ন্যাশনাল ইউথ পলিসি 2014। কি স্যার গল্প আছে না আছে একটু জেনে নিই। জাতীয় যুবনীতি বা ন্যাশনাল ইউথ পলিসি 2014-তে বলা হয়েছিল যে দেশের যারা যুবক তাদের জন্য একটা দলিল, তাদের জন্য সরকারের দৃষ্টিভঙ্গি, সরকার কি কাজকর্ম করবে, কিভাবে কাজকর্ম করবে, তাদের একটা রোড ম্যাপ বলা যেতে পারে। এবং সেখানে বলা হয়েছিল যে এই 2014 সালের ন্যাশনাল ইউথ পলিসি অনুযায়ী 15 থেকে 29 বছর বয়সী যুবকদের চাহিদা পূরণ করার জন্য যে জনসংখ্যা রয়েছে, সেই জনসংখ্যাটা ব্যাপক। 27.5% লোক ছিল ইন্ডিয়ান পপুলেশনের 2014 সালে দাঁড়িয়ে, তারা 15 থেকে 29 বয়সী যারা যুবক বলে গ্রাহ্য করা হয়েছিল। তাদের মধ্যে কেউ হয়তো ছাত্র, কেউ হয়তো পরিযায়ী লোকজন, কেউ হয়তো রুরাল সেক্টরের ইউথ, কেউ হয়তো ট্রাইবাল ইউথ, কেউ হয়তো তাদের পিছিয়ে পড়া একদম শ্রেণীর লোক, ঝুঁকিপূর্ণ লোকজন, যারা ঝুঁকিপূর্ণ বলতে এখানে একদম আন্ডার প্রিভিলেজ লোক, কেউ হয়তো মানে যারা হয়তো ফাইট করছে, যারা হয়তো কোনো রেবেলিয়ান লোকজন, কোনো আন্দোলন করছে, মানে আন্দোলন বলতে এখানে ওই আন্দোলন নয়, যারা আর কি উগ্রবাদের সঙ্গে সম্পর্ক, সেই ধরনের যুবক রয়েছে। যারা স্কুল ছুট, যারা শিক্ষা থেকে বেরিয়ে গেছে, যাদের এডুকেশন নেশ ধরে গেছে, এই ধরনের লোকজনও কিছু যুবক আছে। সামাজিক নৈতিক কলঙ্কযুক্ত কিছু গোষ্ঠী রয়েছে, তাদের এথিক্স বলে কিছু নেই, অ্যান্টি সোশ্যাল লোকজন, তারাও তো ইউথ লোকজন। প্রাতিষ্ঠানিক যত্নের বাইরে, মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি বাকরি, সমস্ত কিছুর বাইরে, সমাজের বাইরে কতগুলো, মানে সবটা মিলিয়েই তো ইউথ হবে, মানে সেটা বয়সের নিরিখে হবে। সমাজের সমস্ত ক্ষেত্র মিলিয়ে 15 থেকে 29 বছর মানুষের লোকজনকে যুবক বলে চিহ্নিতকরণ করা হচ্ছে ন্যাশনাল ইউথ পলিসি 2014-তে। এবং সেই পলিসি অনুযায়ী বলা হচ্ছে সরকার চেষ্টা করবে যারা যুবক যুবতী, যারা সামাজিক ও অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত যে সম্প্রদায়গুলো রয়েছে বা গোষ্ঠীগুলো রয়েছে, এবং
যারা 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 মানে স্বাভাবিক নয়, যারা স্বাস্থ্যগত দিক থেকে মানে চ্যালেঞ্জ, ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের জন্য সরকার চেষ্টা করবে বলে একটা পলিসি বার করেছিল 2014 সালে। ঠিক আছে? এবং সেখানে 4খানা ধাপ ছিল, তাদেরকে কিরকম ভাবে মেজারমেন্ট করা হবে, তারা কোন গোষ্ঠীর লোকজন, না গোষ্ঠীর। মনে রেখো, এই পার্টিকুলার ইউথ যে মিনিস্ট্রি রয়েছে, তারা এইটার জন্য প্ল্যান করেছিল যে কি তাদের কি করে ডেভেলপমেন্ট করা যাবে। পুরো নোটটা তোমাদের দিয়ে দেওয়া আছে, এবং সেখানে তারা ইউথদের এডুকেশন ইন্ডেক্স করে দেওয়া আছে, যে কীরকম লোকজন কীরকম পড়াশোনা করছে না করছে, তাদের হেলথের কন্ডিশন, তাদের জন্য একটা ইন্ডেক্স করে দেওয়ার ব্যবস্থা করেছিল। তারা কতজন মানুষজন এদের মধ্যে কাজকর্ম করছে এবং কী ধরনের কাজকর্ম করছে, মানে মানে এম্পাওয়ারমেন্ট বা এমপ্লয়মেন্ট ইন্ডেক্স রয়েছে, তাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া যায়, প্রিভিলেজ ইন্ডেক্স রয়েছে, তারা কি ধরনের অংশগ্রহণ করতে পারে, তাদের কন্ট্রিবিউশন কি কি রয়েছে সমাজের ক্ষেত্রে, সেইগুলোর জন্য ইন্ডেক্স রয়েছে বিভিন্ন রকম। তো এইটা সরকার করে থাকছে। এই যে ন্যাশনাল ইউথ পলিসি, এটা কিন্তু আজকের গল্প নয়, এটা 1988 চালু হয়েছে, 2003 সালে হয়েছে, পরবর্তীকালে 2014 সালেও এই ন্যাশনাল ইউথ পলিসি গ্রহণ করা হয়েছে। ঠিক আছে? যদিও আজকে দাঁড়িয়ে দেখতে গেলে ভারতের যে জনসংখ্যা, সেই জনসংখ্যায় কিন্তু বেশিরভাগই ইউথ। তাহলে আজকে যেসব পলিটিক্যাল পার্টিরা ক্ষমতায় আসছে, আমি জানি না এরা কি খায়। আজকে দেশ বা রাজ্যে যেখানে ম্যাক্সিমাম জনসংখ্যা ইউথ, ভারতবর্ষ যদি সত্যিই গেতে হয়, তাহলে তো সব থেকে ক্ষমতা দেওয়া দরকার এই ইউথদের, যারা শিক্ষায়, যারা স্কিলে, যারা কর্মসংস্থানে এবং কাজের জায়গা, তাদের স্কিলকে এমনটাই করবে যাতে ভারতবর্ষের অর্থনীতি বুম হতে পারে, বিজ্ঞান বুম হতে পারে। আমরা জানি না এই রাজনৈতিক নেতারা কবে তাদের আসল চোখ খুলবে, কারণ না হলে এই যে ইউথ জেনারেশন যেটা সব থেকে বেশি হয়ে রয়েছে ভারতবর্ষে, তারা তো একটা দিন বুড়ো হবে। এবং এই ইউথ জেনারেশন যদি আজকে পড়াশোনা না হয়, ওবিসি কেসের মামলা মতো করে যদি দিনের পর দিন ধরে তারা যদি ভর্তি হতে না পারে, চাকরি না পেয়ে যায়, এদের যে ইউথ ইয়াং যে বয়সটা, সেটা তো ফিরে আসবে না। এতে আখেরে ভারতবর্ষের যেটা ব্যাপকভাবে সমাজ ব্যবস্থা, তার অবক্ষয় তৈরি। আশা করি কোনোদিন জ্ঞানচক্ষু খুলুক ঈশ্বর, তাদের কোনো না কোনোভাবে কোনো যেন সুপ্রিম ম্যাজিক হোক, না হলে আপদ খুলবে না। আর যারা ইউথ তোমরা রয়েছো, অন্তত তোমরা যারা এই ভিডিওটা শুনছো, অন্তত এইটুকু মাথার মধ্যে রেখো বাবা, অন্যকেও ক্ষমতা দেওয়ার আগে নিজে এতটাই পড়াশোনা করে চর্চা করো, নিজের শক্তি যেন নিজে থাকে, অন্তত আচ্ছা আপন যান বাঁচা, এটা মাথা রাখার চেষ্টা করো। চর্চা করো, ভালো থেকো, প্রত্যেক দিন ক্লাস করো, নিজেকে চর্চা করতে থাকো, কারণ সামনে অনেকগুলো পরীক্ষা কিন্তু অন্তত কেন্দ্র সরকার তো কিছু না কিছু হচ্ছেই, কুচকাজ করে রেলের পরীক্ষা হচ্ছে, এনটিপিসি, আন্ডার গ্র্যাজুয়েট শুরু হয়ে যাবে আবার কদিন পরে, কিংবা তোমাদের তারপরেই আবার শুরু হয়ে যাবে এজেড এক্সাম, এইচএস লেভেল, কিংবা এমটিএস এক্সাম আসবে, জিডি আসবে, তারপরে অনেকগুলো পরীক্ষা আছে, সিপিও আসছে। সুতরাং বাবা, যে যেখানে থাকিস বা পড়াশোনা করো, চর্চা করো, কেউ সাহায্য হয়তো করবে না, কিন্তু এগিয়েই থাকো, সবাই মিলে লড়বো বাবা। চলো, বেস্ট অফ লাক।